আসসালামু আলাইকুম সবাইকে, কে টেকনোলজি চ্যানেলে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ম্যাথ বইয়ের অনুশীলনী ১.১ এর গাইডের যে সৃজনশীলগুলো আছে ওইগুলো সবগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। দেখো ১ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে রুমা তার গণিত বই থেকে একটি সংখ্যাকে কথায় প্রকাশ করে এভাবে ৫,৩,০০,০০০,০০০,০০০। তাহলে কি করে রুমা তার গণিত বই থেকে একটা সংখ্যাকে কি করে একটা সংখ্যা নিচে ও যেটা কথায় প্রকাশ করে। তাহলে চলো আমরা করি। ১ নম্বরে কি বলছে, ক নম্বরে রুমার কথায় লেখা সংখ্যাটি অঙ্কে লেখো। তাহলে রুমা কি বলছে, ৫ কোটি বলছে না? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটাই তো। তাহলে এটা আমরা যদি সংখ্যায় করতে যাই, ২ ঘর দাগ দিয়ে নেই আগে। সবার আগে ২ ঘর দাগ দেওয়ার পরে আমরা ওই সংখ্যাটা এখনই তুলে দেবো। এখানে আমি যে গড় করতেছি এগুলো তোমরা পেন্সিল দিয়ে করবা, আমি এখন বোঝানোর জন্য কলম দিয়ে করতেছি। তাহলে এই যে এভাবে দাগ দিয়ে নিবা। তাহলে আমরা এখন কি করব, দেখো এখানে বলছে যে ৫,৩,০০,০০০,০০০ টাকা, ২,০০৭। তাহলে আমরা কি জানি এই জায়গায় ৭ হইব, লাস্টে কিন্তু ৭ আছে, এই যে এই কারণে এখানে 7 হয়েছে। তাহলে ২,০০০ করার জন্য কত লাগে আমাদের? এই যে একক, দশক, শতক, হাজার, মানে ৩টা শূন্য। আমাদের শেষে তো এই জায়গায় ৭ আছেই। তাহলে এই শূন্যর পরিবর্তে হবে কত? এই শূন্যর পরিবর্তে হবে এই ৭। তাহলে আর কয়টা শূন্য লাগে? এই যে 2টা শূন্য আর এই যে ২,০০০ হয়েছে। তারপরে দেখো ৩ লক্ষ বলছে। তাহলে আমাদের এই যে এখন কিন্তু অযুত লক্ষ। তাহলে ৩ লক্ষ কীভাবে হবে? 3-এর পরে যে শূন্য, ৩,০২,৭০০ হয়েছে। তারপরে দেখো কি বলছে, ৫ কোটি। তাহলে এখানে 5 আর এখানে শূন্য, সেটাই আমাদের অ্যান্সার। এই যে 5 কোটি, এই যে ৫,৩,০০,০০০,০০০,০০৭, ৫,৩,০০,০০০,০০০,০০০। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের ক্ষতে কি বলছে। আমাদের ক্ষতে বলছে যে এভাবে প্রাপ্ত সংখ্যাটির অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। তাহলে ক থেকে পাই প্রাপ্ত সংখ্যাটি হচ্ছে ৫,০৩,০২,০০,৭। এটা আমাদের প্রাপ্ত সংখ্যা। এখানে আমরা লিখতে পারি নির্ণেয় সংখ্যাটি হচ্ছে ৫,০৩,০২,০০,৭, মানে এটাই লেখা হয়েছে। তারপরে দেখো প্রাপ্ত সংখ্যাটি থেকে এখানে বলছে কি বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা এখানে লিখি যে বৃহত্তম সংখ্যা এখানে দেখো তো সবচাইতে বড় সংখ্যা কোনটা? 7। তারপরে বড় সংখ্যা হচ্ছে 5, তারপরে বড় সংখ্যা হচ্ছে 3, তারপরে বড় সংখ্যা হচ্ছে, মানে এই যে 5-এর পরে ছোট সংখ্যা হচ্ছে 7-এর পরে ছোট সংখ্যা হচ্ছে 5, 5-এর পর ছোট সংখ্যা হচ্ছে 3, 3-এর পর ছোট সংখ্যা হচ্ছে 2। তারপরে দেখো এখানে শূন্য, যেহেতু শূন্য এখানে অনেকগুলো দেওয়া আছে আমরা একবারই দেব। সুতরাং প্রাপ্ত সংখ্যাটির অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ৭,৫,৩,২,০। আবার ক্ষুদ্রতম সংখ্যা, এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলতে এখানে শূন্য সবচাইতে ছোট, তাই তো? তাহলে আমরা এখানে কি এটা থেকে এটা, তাহলে এখানে শূন্যর থেকে বড় হচ্ছে 2, 2-এর থেকে বড় হচ্ছে 3, 3-এর থেকে বড় হচ্ছে 5, 5-এর থেকে বড় হচ্ছে 7। এখানে দেখো আমাদের শূন্য কয়টা ছিল? 1, 2, 3, 4। এখানে একটা দিছি, আরও 3টা দেওয়া বাকি আছে। এই নাও, এই যে এটাই। তাহলে এখানে কি হবে? প্রাপ্ত সংখ্যাটির অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? এই যে এখানে দেখো 0, 2, 3, 5, 7, তাই তো?
কিন্তু পরীক্ষার হলে যদি তুমি এই শূন্যটা আগে দাও তাহলে তোমাকে কাইটা দিবে স্যার ম্যামরা। এটা মনে রাখবে, স্পষ্টভাবে বোঝানোর জন্য এটা সবার আগে লেখা কাইটা দিলাম। তোমার লিখতে হবে কি, সবার আগে 2 আগে দিতে হবে, তারপরে শূন্য দিতে হবে। কিন্তু আমাদের শূন্য কয়টা ছিল? শূন্য তো আমাদের প্রশ্নে ছিল 1 2 3 4, আমরা এখানে 4টাই দিব, 1 2 3 4, তারপরে আমরা দিব 3 5 7। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এখানে কি বলছে, যে বিয়োগ করতে বলছে। তাহলে আমরা এটা আবার তুলি অপর পেজে। তাহলে এটা যদি আমরা বিয়োগ করতে যাই, দেখো ক্ষুদ্রতম সংখ্যাটা তুলে নিচ্ছি, বৃহত্তম সংখ্যাটা তুলে নিচ্ছি। তোলার সময় অবশ্যই খেয়াল রাখবা এগুলো যেন সঠিকভাবে থাকে, একদম নিচে নিচে থাকে। তাহলে আমরা বিয়োগফলটা করি। বিয়োগফলটা এখানে দেখো 7 আছে, এখানে আমরা কি জানি উপরে যদি শূন্য থাকে মানে মনে মনে আরও 1 ধরে নিতে হয় আমাদের। তাহলে এটা কি 10, 7 থেকে যদি আমরা 10 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কত থাকে দেখো, 7 8 9 10, 3 থাকতেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 3। আর হাতে কিন্তু মনে মনে 1 ছিল, ওই 1 আবার এই 5-এর সাথে যোগ হয়ে কত হয়েছে, 6। 6 থেকে যদি আমরা 6 7 8 9 10, দেখো 4, এখানে হবে 4, হাতে আছে মনে মনে 1, এখানে হলো 4 4, আর এখানে হচ্ছে 10, তাহলে এখানে হবে কত, 6। 4 5 6 7 8 9 10, দেখো 6 হচ্ছে। আবার এখানে আছে 1, 1 থেকে যদি আমরা মানে 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত থাকতেছে, 9। এখানে আবার হচ্ছে আমাদের 1 থেকে যদি মানে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকতেছে, 1। এখানে দেখো উপরে যা আছে তাই লিখি, যে তার কোনো 1 কিংবা 2 এরকম কিছুই নেই। তারপরে আবার 5 থেকে 0 যদি বিয়োগ করি 5ই হয়। তারপরে 7 থেকে যদি 2 বিয়োগ করি আমাদের কত হয়, 5 হয়। তাহলে আমাদের নির্ণয় মানে উত্তরটা কি হবে, বিয়োগফলটা। তাহলে আমাদের বিয়োগফলটা হচ্ছে এই দেখো, এই 5, এই যে 53 এখানে, তারপরে এই যে 19, এই যে 64, এই যে 3। এটা আমরা কিভাবে করতে পারি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 5,53,19,643 আমাদের এটাই বেরোইছে সংখ্যাটা। তাহলে দেখো আমরা গতে কি পাই, গতে দেখো কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যাটির যে সকল সার্থক অংশ আছে তাদের স্থায়ী মান বের করো। তাহলে আগে আমরা লিখি যে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে এই যেটা 2 1 2 3 4, 4টা 0 3 5 7। তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যাটার সার্থক অংশ, তাহলে এই সার্থক অংশ প্রকাশ করি। তাহলে দেখো এখানে কি ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা এটা পাইছি। এই ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে দেখো এখানে 7, এই 7টা কিন্তু আমাদের একক। আমরা সবাই জানি যে একক, দশক, শতক, অযুত লক্ষ, নিযুত কোটি এইভাবে শুরু হয়, মানে এই সাইড থেকে যায়। এরোটা কোন সাইড থেকে যায়, এই সাইড থেকে যায়, এই সাইড থেকে যায়। তাহলে আমাদের শুরুটাই হয় এই সাইড থেকে। তাহলে এটা কি আমাদের একক। তাহলে আমরা কি করব, আমাদের সার্থক অংশ প্রকাশ করতে কইছে মানে এগুলা প্রকাশ করতে কইছে। 7-এর স্থানীয় মান 7 একক, অর্থাৎ 7 গুণ 1 বা 7 মানে 7 একে 7। তারপরে দেখো 5-এর স্থানীয় মান কত, এককের পর কি দশক, দশক মানে কি 10, 10 দ্বারা গুণ, যে সংখ্যাটা থাকবে ওইটাকে 10 দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি 5-এর 10 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত আসতে আসতে 50। তারপরে দেখো 3-এর স্থানীয় মান হচ্ছে 3 একক দশক শতক, এটা কিন্তু শতক। তাহলে আমরা শতক মানে কি 100 দ্বারা গুণ করতে হবে, যে সংখ্যাটা এখানে আছে ওইটাকে 100 দ্বারা গুণ করলে আমাদের কত আসে, দেখো 3-এর 100 দ্বারা গুণ করলে 300 আসে। তারপরে দেখো 2-এর স্থানীয় মান কি, শূন্যর কোনো ভ্যালু নাই, তাহলে আমরা শূন্য ধরবো না। কিন্তু এই 2টা আসলে কি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে এখানে লিখি কোটি, 2 কোটি, বা এখানে এখন 2-এর আবার কি করব, ফার্স্টে 1 দিব, তারপরে এই যে 0 0, অর্থাৎ এগুলো হচ্ছে কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 1 কোটি ধারা 1 কোটিরে 2 দ্বারা গুণ করলে কত আসবে, 2 কোটি আসবে। এটাই আমাদের উত্তর। তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন কিন্তু সলভ করে ফেলছি। এখন আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে কি বলছে, সেম আগের নিয়মে, কারণ আমি এই গাইডটি থেকে বুঝিয়ে দিতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। রতনকে ব্ল্যাকবোর্ডে কয়েকটি সংখ্যার প্রতীক লিখতে বলায় সে লেখে, এই সংখ্যাগুলো লেখে। রতনকে ব্ল্যাকবোর্ডে মানে কি বলছে, যে কয়েকটা সংখ্যা লিখতে টিচার, তাহলে বলছে আর ও ওর মন ইচ্ছা মতন এই সংখ্যাগুলো লিখছে। তাহলে ক নম্বর প্রশ্নে কি বলছে, রতনের লেখা প্রতীকগুলো দিয়ে 10,203,005,706 সংখ্যাটি লেখো। তাহলে এটা কি বিলিয়ন, আমরা কি আগে থাকতে আমরা কি এটা জানি না যে একক দশক শতক হাজার, তারপরে হয় মিলিয়ন, তারপরে হয় বিলিয়ন। তাহলে রতনের এই সংখ্যাগুলো আমরা সংখ্যায় প্রকাশ করি, এই যে এটাই যদি আমরা সংখ্যায় প্রকাশ করি তাহলে আমরা সবার আগে কি করব, বক্স তৈরি করে নিব। আমি প্রথম যখন এটা বুঝিয়ে দিছি এইটার ক্ষেত্রেও কিন্তু আমি সবার আগে বলছি বক্স তৈরি করবা। দেখবা আগে প্রশ্নে কি বলছে, প্রশ্নে বিলিয়ন বলছে, তার মানে শেষে বিলিয়ন হবে। প্রশ্নে যদি কোটি বলতো তাহলে এখানে শেষে কোটি হইতো। তাহলে এখানে যেহেতু বিলিয়ন বলছে তাহলে এখানে আমরা বিলিয়নেরটাই প্রকাশ করব। ফার্স্টে কি আমরা লিখবো, একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, তারপরে মিলিয়ন, তারপরে বিলিয়ন। তাহলে আমাদের একক সংখ্যাটা হচ্ছে কোনটা, একক সংখ্যাটা হচ্ছে এই 6। এই দেখো 6-এর নিচে দাগ দেওয়া আছে।
এই 6, তারপরে দেখো আমাদের দশক সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা যে এলোমেলোভাবে আছে, এখন আমাদের দশক সংখ্যাটা কোনটা ম্যাডাম আমি তো বুঝতেছি না। তাহলে এখানে তোমরা দশক সংখ্যাটা দিবা হচ্ছে, দশক সংখ্যাটা হচ্ছে আমাদের 0, কারণ আমরা কোন সংখ্যাগুলো ব্যবহার করবো, আমরা ঘুরা ফিরাই যে নিচে যে দাগ দেওয়া আছে ওই সংখ্যাগুলো ব্যবহার করতে হবে, ওই কয়েকটা সংখ্যা দ্বারাই আমাদের দশক পূরণ করা লাগবে। তাহলে তারপরে আমাদের শতক সংখ্যাটা কোনটা, এই যে 7 শতক। তারপরে আমাদের দেখো হাজার, হাজার কত দেওয়া হয়, হাজার আসলে একক, দশক, শতক, হাজার, মানে কি এক থাকে ফার্স্টে, তারপরে 3টা। তাহলে এখানে আমাদের কি প্রয়োজন হয় হাজার করার জন্য, শেষের তো এই 7-এর এই 0-র পরিবর্তে 7 আছে এইখানে, তাহলে হাজার করার জন্য আর 3টা সংখ্যার প্রয়োজন। 3টা সংখ্যা আমরা কি ধরে নেব, 005, এই যে 005। তারপরে দেখো মিলিয়ন, মিলিয়ন করার জন্য আমাদের আরও 3টা সংখ্যার প্রয়োজন হবে। 3টা সংখ্যা কোনটা ধরে নিব আমরা, 203। তারপরে দেখো এখানে বিলিয়ন আছে, বিলিয়ন করার জন্য আমরা কোন সংখ্যাটা নিব, 10, এই যে 1 আর 0 10। তাহলে নির্ণয় সংখ্যাটা কি হলো আমাদের, এই যে 10 বিলিয়ন, তারপরে 203 মিলিয়ন, 005 হাজার 706। বুঝতে পারছো? তারপরে দেখো খ নাম্বার কি বলছে, দাগাঙ্কিত অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। মানে দাগাঙ্কিত মানে কি, নিচে যে দাগ দেওয়া আছে এই সংখ্যাগুলোরে একবার ব্যবহার করতে কইছে, আর এগুলারে কি বলছে যে ক্ষুদ্রতম সংখ্যায় সাজাইতে। তাহলে চলো এই খ নাম্বারটা আমরা করি। এই খ নাম্বারটাই দেখো আমাদের কি বলছে যে এই, আচ্ছা সমস্যা নেই, এখানে আছে, এটা আমি করাই দিছি যেহেতু। এই দেখো দাগাঙ্কিত অঙ্কগুলো হচ্ছে, এই যে দাগাঙ্কিত অঙ্কগুলো হচ্ছে 0 1 2 5 7 5 6। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে দাগাঙ্কিত অঙ্ক। তাহলে দাগাঙ্কিত অঙ্ক যদি এটা হয়, তাহলে আমরা এখন এই দেখি, এখানে প্রদত্ত অঙ্কগুলো স্থানীয় মান অনুসারে সাজালে, মানে এখানে বড় সংখ্যা কোনটা, এখানে বড় সংখ্যা হচ্ছে 6, এই কারণে এই 6 দিছে। তারপরে দেখো এই ব্র্যাকেটটা, এই যে এই 6-এর পরে এই চিহ্নটা দিয়ে কি বুঝাইছে, মানে 5-এর থেকে 6 বড়। আবার যদি 6-এর পরে এই চিহ্নটা থাকতো, তাহলে এটার মানে হচ্ছে ছোট, মানে 6-এর থেকে 5 হচ্ছে ছোট, এটাই বুঝাইছে। আর এখানে বড় বুঝাইছে। তাহলে এখানে কি আমরা দাগাঙ্কিত অঙ্কগুলোর মান অনুসারে সাজালে কি হয়, আমাদের 6 বড় হয়। তারপরে যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে 5 6-এর থেকে বড়, না সরি 6 5-এর থেকে বড়, আবার হচ্ছে 5 2-এর থেকে বড়, 2 1-এর থেকে বড়, তারপরে হচ্ছে এই যে 0, এই সংখ্যাগুলোরই সাজাইছে। তারপরে নিম্ন বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কি আমাদের 6 5 2 1 0। আবার এটার এই ক্ষুদ্রতম আকারে সাজালে আমরা কি পাই, বিপরীত পাই। এটা যেহেতু গ্রেটার দেন হয়েছে, এটা লেস দেন হবে। তাহলে আমরা কি পাইলাম এখানে, কিন্তু সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে বামের 0 বসালে প্রাপ্ত সংখ্যাটি 5 অঙ্কের অর্থ বোধক না হয়ে 4 অঙ্কের অর্থ বোঝায়। অর্থাৎ সবার আগে আমরা 0 বসাইতে পারবো না। তাহলে যদি আমরা সবার আগে 0, তো আমরা আগে থেকে জানি যে আমরা 1 নম্বর প্রশ্ন সলভ করার সময় দেখছি যে সবার আগে 0 বসানো যায় না, যে কোনো একটা সংখ্যা বসাইতে হয়। অর্থাৎ 0-র পর যে 2 কিংবা 0-র পর যে 1, যে সংখ্যাটাই থাক না কেন ওইটাই বসাইতে হইব। তাহলে আমরা ওই সংখ্যাটা আগে বসাই, ওই সংখ্যাটা যদি আমরা আগে বসাই, দেখো এখানে কি বলা হয়েছে যে 1 দেওয়া আছে, এখানে 0 লেস দেন 1 দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, 1টা সামনে চলে আসবো আর 0টা তারপরে আসবে, আর 4 তারপরে সংখ্যাটা যেমন আছে নেই। তাহলে এটাও কিন্তু আমাদের সলভ করা হয়ে গেছে। তারপরে দেখো গ নাম্বার কি বলছে, রতনের নেওয়া সবগুলো অঙ্ক মান একবার ব্যবহার করে, রতনের নেওয়া সবগুলো অঙ্কর মান কি কয়বার ব্যবহার করতে পারবো, যেটা 2বার আছে ওইটা আমরা একবারই ব্যবহার করতে পারবো। তাহলে কি বলছে যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো যার প্রথমে 7 এবং শেষে 3 আছে। তাহলে আমরা লিখি, রতনের নেওয়া অঙ্কগুলোকে স্থানীয় মান অনুসারে সাজালে আমরা পাই, রতনের লেখা মানগুলোকে স্থানীয় মান অনুসারে সাজালে আমরা কি পাই। দেখো এখানে মান আছে কোনটা, 7 বড়, তাহলে সবার আগে 7 দিলাম। তারপরে 6, এই যে 6, তারপরে 5, এই যে 5, তারপরে 4, এই যে 4, তারপরে এই যে 3, এই যে 3, এই যে 2, এই যে 2, এই যে 1, এই যে 1, আর এই যে 0, এই যে 0। তাহলে এই সংখ্যাগুলো যদি আমরা স্থানীয় মান অনুসারে সাজালে এটা পাই, তাহলে অঙ্কগুলোকে আমাদের বৃহত্তম সংখ্যাটি হবে কোনটা, এই যে এই গ্রেটার দেন, মানে এই গ্রেটার দেনগুলো উঠা যাবে। তাহলে গ্রেটার দেনগুলো উঠা গেলে কি থাকে, তাহলে দেখো এখানে কি বলছে যে এই গ্রেটার দেনগুলো যদি আমরা উঠাই দিই, তাহলে আমাদের কি থাকতেছে যে অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যাটি হবে হচ্ছে আমাদের এই যেটা 7 6 5 4 3 2 1 0। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটা এটার বিপরীত হবে। সবার আগে এখানে 7 হয়েছে, এখন আমরা কি দিব, 1 0 2 3 4 5 6 7, এটা যেভাবে এখানে এইভাবে গেছে, আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে এটা উল্টা দিকে আসবে তীরটা। তাহলে দেখো তারপরে কি বলা হয়েছে যে তবে উপরোক্ত শর্তে বলা হয়েছে যে অঙ্কগুলো একবার ব্যবহার করে এমন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে যার প্রথমে 7 এবং শেষে 3 আছে। তাহলে এমন বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা কি আমরা পাই, নির্ণয় বৃহত্তম সংখ্যা। এই দেখো বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কিন্তু প্রথমে 7 আছে অলরেডি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি শেষে 3 নাই, এই দেখো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রেও শেষে 3 আছে। এই দেখো এখানে কি হয়েছে, 7 0 1 2 4 5 6 3,
মানে যেমনিই হোক এই তিনটাকে আমরা কি করব, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে শেষে নিয়ে আসবো, এটাই বলা হয়েছে। তাহলে আমাদের এই গহ কমপ্লিট করা হলো। তাহলে দেখো এখানে কি বলছে, 3 নাম্বার সৃজনশীল প্রশ্নে চলে যায়। 3 নাম্বার সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে যে আমাদের, দেখি তো, 3 নাম্বার সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে 7,540,332,008 আন্তর্জাতিক পদ্ধতিতে কথা লেখা একটি সংখ্যা। তাহলে ক নম্বরে আমাদের কি বলছে যে 1 বিলিয়নে কত কোটি। আমরা কি জানি 1 বিলিয়নে কত কোটি, আসলে একটা 1 বিলিয়ন কিন্তু কোটির থেকে বড়। আমরা একক, দশক, শতক, হাজার, অযুগ, লক্ষ, নিযুগ, কোটি, তারপরে কিন্তু হয় বিলিয়ন। কোটির থেকে বিলিয়ন বড়। আমরা কি জানি 100 কোটিতে কি 1 বিলিয়ন। এটা তো জানার বিষয়, এটা তো জানা থাকার কথা। 100 কোটিতে তোমার কাছে 100 কোটি টাকা আছে মানে কি তোমার কাছে 1 বিলিয়ন টাকা আছে। তারপর তাহলে দেখো ক্ষতে কি বলছে, দেশীয় রীতিতে সংখ্যাটিকে কথায় লেখো। দেশীয় রীতিতে এই যে এই সংখ্যাটাকে কথায় লিখতে বলছে। তাহলে আমরা এটাকে কথায় লিখি। এখানে আমরা সবার আগে, আমি ফার্স্টেই বলছি যে সবার আগে তোমরা চোখ বন্ধ করে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, তারপরে বিলিয়ন, কারণ এখানে বিলিয়ন পর্যন্ত সংখ্যাটা গেছে, এই কারণে আমরা বিলিয়ন পর্যন্ত নিব। হাজারের পর মিলিয়ন হয়, মিলিয়নের পর বিলিয়ন হয়। তাহলে আমরা এটা যে লিখছি এটা, তাহলে আমরা এখানে বক্স করে নিতে পারতাম। আমি যে ফার্স্টে বলছি বক্স করে নিবা, সমস্যা কি, গাইডে যদি বক্স করে না দেওয়া থাকে আমরা লেখার সময় বক্স করে নিব, তাহলে এটা বেশি সুবিধা হবে। তাহলে এখন আমরা বক্স করে নিলাম। তাহলে দেখো এখানে প্রথমে কী দেওয়া আছে 7, এই যে 7, তারপরে দেখো শেষে কী দেওয়া আছে 8 লিখলাম। 8-এর পর এখানে দেখো 8-এর পর কী দেওয়া আছে 32,000। তাহলে আমরা এখানে হাজারের এখানে কি 32 লিখতে পারি না, 32। তারপরে এখানে শতকও দেওয়া নেই, দশকও দেওয়া নেই, তাহলে এখানে কী হবে, শূন্য হবে, চোখ বন্ধ করে। তাহলে 32,000-এর এখানে 32 দিলাম। তারপরের সংখ্যাটা দেখো, এর আগের সংখ্যা 40 মিলিয়ন। তাহলে আগের সংখ্যা যদি 40 মিলিয়ন, এই যে 40 মিলিয়ন, দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুগ, লক্ষ, নিযুগ, কোটি, তারপর দেখো কোটির পর কিন্তু বিলিয়নে গেছে, এটাই বলা হয়েছে। এই যে 40,540,00,000, তারপরে দেখো 7 বিলিয়ন, এই যে 540,332,000, এই যে 332,000, এই যে হাজারের নিচে 332 লিখবা, এই যে 332টা যে দেখতে পাচ্ছ এটা হবে হাজারের নিচে। তারপরে এই যে 40 মিলিয়ন, এটা হচ্ছে 40, এই যে 540 লেখা যায়, এটা হচ্ছে মিলিয়নের নিচে, আর বিলিয়নের নিচে হচ্ছে 7। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো অঙ্কের সংখ্যাটি, এই যে এইটা যে সংখ্যাটা, এই সংখ্যাটা এখানে তুলবা। এখন দেশীয় রীতিতে সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসিয়ে পাই। এই যে 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর পর কমা, এটাই হবে সংখ্যাটা লিখলে। তাহলে সংখ্যাটি কথায় প্রকাশ করলে আমরা কত পাই, 754,03,32,008। তারপরে দেখো কতে কি বলছে, সংখ্যাটিকে বিপরীত ক্রমে সাজিয়ে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। আন্তর্জাতিক পদ্ধতি বলছে, এখানে কিন্তু তোমাকে বলে নেই যে সার্থক অংশে প্রকাশ করো, কিংবা বলে নেই যে বৃহত্তম অংশে 7 থাকতে হবে, ক্ষুদ্রতম অংশের শেষে 3 থাকতে হবে। তাহলে আমরা এখন আন্তর্জাতিক পদ্ধতিতে এটা প্রকাশ করি। প্রদত্ত সংখ্যাটি কোনটা, প্রদত্ত সংখ্যাটি এটা। এখন সংখ্যাটিকে বিপরীত ক্রমে সাজিয়ে পাই। বিপরীত ক্রমে মানে এই উল্টা দিক থেকে সাজিয়ে কি পাই আমরা, এই যেটা পাই, ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসিয়ে, এই যে ডান দিক থেকে 3 অঙ্ক মানে কি 1 2 3, এই 3 অঙ্কর পর পর কমা বসাইলে আমরা কি পাই, এই যেটা পাই। এটাই বলা হয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করলে 8,02,330,457, এটাই বলা হয়েছে। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নে দেখো ছিল যে 4 নম্বর প্রশ্নে কি বলছে যে 2টা সংখ্যা দেওয়া আছে। দেখো বিশাল বড় বড় 2টা সংখ্যা দিচ্ছে। ক নম্বরে কি আছে, প্রথম সংখ্যাটিকে দেশীয় পদ্ধতিতে প্রকাশ করো। প্রথম সংখ্যাটি কোনটা, এই যে এইটা। প্রথম সংখ্যাটাকে যদি আমরা দেশীয় পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে আমাদের কি দাঁড়াইতেছে, তারপরে দেখো এখানে কি বলছে যে প্রথম সংখ্যাটাকে কি বলছে, আমাদের দেশীয় পদ্ধতিতে কথায় প্রকাশ করতে বলছে। তাহলে আমরা এখানে কথায় প্রকাশ করি। এখানে দেখো অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা সবার আগে কি একক, দশক, শতক এভাবে নিতে পারি না। এখানে সংখ্যা কয়টা আছে দেখো তো, একটু মনে মনে করি না তোমরা, একক, দশক, শতক, হাজার, অযুগ, লক্ষ, নিযুগ, কোটি, তারপরে কিন্তু আমাদের কোটির থেকেও ও আবার চলে গেছে, আরও বাড়তি চলে গেছে। তাহলে এখন আমরা কি প্রথম সংখ্যাটা আগে লিখি। প্রথম সংখ্যাটা লেখা শেষ হওয়ার পর দেখো তো সংখ্যাটিকে নিম্নরূপে কথায় প্রকাশ করা যায়। অর্থাৎ আমাদের প্রথম সংখ্যার এই যে প্রথম 5টা যে সংখ্যা আছে এটা হচ্ছে কোটির ঘর। এখানে আমরা কি লিখতে পারি যে সবার আগে এই যে এই সার্কেলটা লিখতে পারি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে নিযুত না, তারপর দেখো এখানে কোটি লেখে নেই, কিন্তু এখানে আবারও কি লিখছে, একক, দশক, শতক, হাজার, অযুত, মানে এটাও কিন্তু কোটির ঘরে পড়ে। এই যে এখানে কোটি দ্বারা বোঝানো হয়েছে যে এই সম্পূর্ণটাই কোটি। অর্থাৎ এই সম্পূর্ণটাই তোমাদের বলা হয়েছে যে 20,434 কোটি। এই যে 20,434 কোটি এটা। তাহলে এই যে এটাই সেম লেখা, এই যে 4, তারপরে দশকের এইখানে 0, শতকের এখানে 0, হাজারের এখানে 2 আছে এই কারণে এখানে 2, তারপরে অযুতের এখানে দেখো 3 আছে এই কারণে অযুতের নিচে 3, লক্ষের এখানে
অযুতের এখানে 3 আছে, লক্ষের এখানে 4 আছে, এই কারণে 4, নিযুতের এখানে 0 আছে, এই কারণে 0। তারপরে দেখো কোটির গড়ের প্রথম সংখ্যাটা হচ্ছে 4। তারপরে দেখো খতে কি বলছে, উভয় সংখ্যাকে এখানে শেষ। তারপরে দেখো খতে কি বলছে, উভয় সংখ্যাকে আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করে। এটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করতে গেছে। তাহলে আমরা কি জানি, আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করতেও আমাদের এই বক্সেরই প্রয়োজন হবে। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, তারপরে সংখ্যা এইভাবে লাগবা। প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, এই যে প্রথম সংখ্যা, এই যে দ্বিতীয় সংখ্যা। তাহলে আমরা যদি প্রথম সংখ্যা, তারপর আন্তর্জাতিক গঠন পদ্ধতি অনুসারে কোনো সংখ্যা সহজে পড়ার জন্য ডান দিক থেকে প্রতি 3 অঙ্ক পরপর কমা বসাতে হয়। এই লাইনটা তো আমরা জানি, আন্তর্জাতিক গঠনের ক্ষেত্রে ডান দিক থেকে কী হয়, কমা বসাইতে হয়। তারপর আমরা কি করব, যে প্রথম সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে কি দেখা যায়, প্রথম সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে দেখা যায় যে 224 বিলিয়ন 340 মিলিয়ন 432,000 এক আর কি, এই যে 432,004, এই যে 4, দেখছো এটাই কথায় প্রকাশ করছে। তারপরে দেখো দ্বিতীয় সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে কি দেখা যায়, 105 বিলিয়ন 780 মিলিয়ন 923,004, এই যে এটাই শেষ, আমাদের খ শেষ। তারপর আমাদের গতে দেখো কি বলছে, গতে বলছে যে প্রথম সংখ্যাটির সার্থক অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে প্রাপ্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করে। এটা তো আমরা এর আগেও করছি। প্রথম সংখ্যাগুলো কি, দেখো এখানে কয়টা আছে, প্রথম সংখ্যার এখানে দেখো 2 আছে, 2বার, কিন্তু আমরা একবারই ব্যবহার করব, যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে সবগুলো একবার ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখি যে প্রথম সংখ্যাটির সার্থক অঙ্কগুলো হলো 2, 3, 4, এই যে 2, 3, 4, এই দেখো এই সংখ্যা, এই 3টা সংখ্যা দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। বারবার দেখো একই সংখ্যা রিপিট করা হইতেছে, যেটা আমরা একবারই ব্যবহার করব। তারপরে দেখো কি বলছে, এই অঙ্কগুলোর মান একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা হবে কত, দেখো 4 বড়, তাহলে 4, 3, 2 হবে। আর ক্ষুদ্রতম সংখ্যা কি, 2 ছোট, তাহলে 2, 3, 4 হবে। এদের স্থানীয় মান কি, এই দেখো 2, এটা হচ্ছে 2 এর স্থানীয় মান 2 একক বা 2 গুণ 1 সমান সমান 2। তারপরে দেখো 3 এর স্থানীয় মান কি, 3 দশক, এটা কি একক, এটা দশক, এটা কি এটা শতক। তাহলে আমরা কি জানি, দশক, অর্থাৎ 10 দ্বারা গুণ করব আমরা 3 10 দ্বারা গুণ করলে হবে কত, 30। তারপরে আবার এখানে দেখো শতক, 4 যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই যে 400, শেষ, এটাই বলা হয়েছে। তারপরে আবার দ্বিতীয় সংখ্যা, এই যে ছোট নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটাকে আবারও এরা একক, এরা দশক, এরা শতক। তাহলে আমরা 4 1 দ্বারা গুণ করলে কি আসতে আছে, আমাদের 4 আসতে আছে। দশক মানে কি, 10 দ্বারা গুণ 3 তাহলে 3 10 দ্বারা গুণ করলে 30। আর শতক মানে কি, শতক মানে 100 দ্বারা গুণ, তাহলে 2 100 দ্বারা গুণ করলে কত আসতেছে, 200, শেষ, এই গহ শেষ। তারপরে সৃজনশীল প্রশ্নটা দেখো এখানে কি বলছে, এটা কিন্তু 1.2 এরটা সলভ করে দিতেছি। তাহলে এখানে বলছে যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাধবীকে কয়েকটি অঙ্কের প্রতীক লিখতে বলা হয়েছে। সে মাধবী তাহলে কি কয়েকটা অঙ্কের প্রতীক কি লিখছে, দেখো 3, 0, 5, 2, 7। মাধবীর লিখিত অঙ্কগুলো থেকে মৌলিক সংখ্যা বের করো। তাহলে আমরা কি জানি, মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলো যেগুলা মাত্র একবার ব্যবহার করা হয়। নামতা পড়লে মনে করো 2 1 2, এখন এই 2 1 2 2 কিন্তু একবারই ব্যবহার করা হইতেছে। আর কোনো নামতা পড়লে কি আবারও 2 আসতেছে না। তারপরে যেমন ধরো 5, 2 এর ঘরে নামতা পড়লে কিন্তু আর 2 আসতেছে না। তারপরে এই যে 2 1 2, এটা 2বারই আসতেছে। তারপরে 5 1 5, আর অন্য কোনো নামতা পড়লে কিন্তু আর আসতেছে না। তারপরে মাধবীর সংখ্যা আর কি আছে, দেখো 7, 7ও কিন্তু একবারই আসতেছে, অন্য কোনো নামতার মধ্যে কিন্তু 7 আর আসতেছে না। কাজেতে এইগুলা বুঝতে হবে যে যেই সংখ্যাগুলা একবারই ব্যবহার করা হয় আর অন্য কোনো নামতার মধ্যে ওইগুলা ব্যবহার করা হয় না, ওইগুলাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা হচ্ছে এই যে মাধবীর এখানে মৌলিক সংখ্যা 2 3 5 7, এই যে এইগুলাই, এই যে মৌলিক সংখ্যা এখানে বলা হয়েছে এটা। তাহলে আমাদের খতে চলে যাই, ক কিন্তু শেষ। খ হচ্ছে মাধবীর নেওয়া অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আগে আমরা লিখি মাধবীর নেওয়া অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত সংখ্যা। মাধবীর নেওয়া অঙ্কগুলোর ক্ষেত্রে দেখা গেছে কি 7 বড়, এই কারণে 7, এই যে গ্রেটার দেন দিচ্ছে, দেখছো, তাহলে 7 বড় কিন্তু 5-এর থেকে, আবার 5 বড় 3-এর থেকে, এই যেভাবে সাজাইছে। আবার 3 বড় 2-এর থেকে, 2 বড় আবার 0-এর থেকে। তাহলে বৃহত্তম সংখ্যাটা কি দাঁড়াইতেছে, 7 5 3 2 0। আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক মিলে গঠিত সংখ্যাকে 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। মানে একক আর দশক, এই যে একক আর দশক স্থানীয় অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু, মানে 4-এর ঘরে নামতা পড়লে কিন্তু 20 আসতে আছে, 4 5 20, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য হবে। উক্ত বৃহত্তম সংখ্যাটির ক্ষেত্রে দেখা যায় যে এর একক ও দশক স্থানীয় অঙ্ক মিলে গঠিত সংখ্যা হচ্ছে 20, যা 4 দ্বারা বিভাজ্য। তাই উক্ত বৃহত্তম সংখ্যাটি তথা এই যে এত 4 দ্বারা বিভাজ্য হবে, শেষ। আমি তো ফার্স্টেই বলছি যে 4-এর ঘরে নামতা পড়লে 4 5 20 আসে, এই যে, আর একক আর দশক স্থানীয় অঙ্ক কিন্তু এই যে 20। তাহলে এই খ কিন্তু শেষ। গতে কি বলছে দেখো, খ থেকে প্রাপ্ত বৃহত্তম সংখ্যাটি, এই যে খ থেকে প্রাপ্ত বৃহত্তম সংখ্যাটি
কি করছে 5 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে আমরা এটা 5 দ্বারা বিভাজ্য কিনা দেখি। খ থেকে প্রাপ্ত বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এইটা, আর এটাকে যদি এখন আমরা ভাগ করতে যাই, এখানে তো জায়গা আছে না, এখানে করি, এই যে ভাগ, এই যে ভাগ এখানে করি, তাহলে ভাগ করলে দেখো এখানে কি আসতেছে, ভাগ করলে 5 7 5 3 2 0, তাই তো। এই যে এটা যদি আমরা ভাগ করতে যাই, তাহলে আমরা ভাগ করলে পাই কি দেখো তো। তাহলে আমরা 5-এর ঘরের নামতা পড়ি, 5-এর ঘরের নামতা যদি আমরা 5 বার পড়ি, 5 5 কত 25, 5-এর ঘরের নামতা যদি আমরা 6 বার পড়ি, আচ্ছা সবার আগে 2 বার না, এখানে দেখো এখানে 7 আছে, 7 কিন্তু 5-এর থেকে বড়, তাহলে আমরা একবার নেই, 5 থেকে 5 5 দুগুণা 10 মানে বেশি হয়ে যায়, তাহলে আমরা 5 যদি একবার নিয়ে থাকি, তাহলে এখানে আমাদের কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে 2, আর এখানে হচ্ছে এই উপরের 5টা এখানে নামলো, এই 25 আসে কত হইলে 5 5 25, তাহলে এখানে আবার 5 নেই, 25 হয়ে গেছে না। তারপরে এখান থেকে আবার 3 নামাই, তাই তো। এখন আমরা এখান থেকে 3 নামাইছি, কিন্তু এই 3 হচ্ছে 5-এর থেকে ছোট, 3 কিন্তু 5-এর থেকে ছোট, এই কারণে আমরা আরেকটা সংখ্যা নামাবো। ওই সংখ্যা নামানোর জন্য আমাদের এখানে আবার 0 দেওয়া লাগবে, তাহলে এখানে 2, তাহলে আমরা কি জানি 5 6 30, তাহলে এখানে 6 আর এখানে 30, তাহলে এখানে থাকে কত আমাদের, আর থাকে হচ্ছে এখানে থাকে হচ্ছে এই যে 0-র সাথে যদি 2 বিয়োগ করি 2 হবে, আর আবার এই 0 নাইমা গেল এখানে, তাহলে আমরা কি জানি 4 5 20, 4 5 20, তাহলে এখানে খরচ, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে, এটা অ্যান্সার, এই যে এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো এটাই অ্যান্সার বলছে, এই যে এখানে দেখো এটাই অ্যান্সার বলছে, এই যে এই অঙ্কটা তো আমি বুঝাই দিলাম। তাহলে আমরা খতে চলে যাই, মানে আর কি খত, এটা তো শেষই। 2 নম্বর প্রশ্নে দেখো 4টা সংখ্যা দিছে, 4টা সংখ্যা দিছে, এই 4টা সংখ্যার মধ্যে এখানে বলছে যে 24-এর গুণনীয়কগুলো নির্ণয় করো। তাহলে আমরা 24-এর গুণনীয়ক আমরা কি জানি, গুণনীয়ক মানে কি, আসলে গুণনীয়ক মানে নামতা, 24-এর ঘরে নামতা পড়া লাগবে। 24-এর গুণনীয়কগুলো লিখি এখানে, এখানে দেখো এখানে 24-এর গুণনীয়ক বলছে না, তাহলে আগে আমরা 24 লেখা নিই। 24 এমন দুইটা সংখ্যা গুণ করব যেটার দ্বারা 24 আসবে আমাদের, তাহলে 24 একে 24 এটা হয়। আবার কি হয়, এই 24টা যদি আমরা করতে যাই, দেখো 12 গুণ 2, এখানে কিন্তু 2 2 4, আর এই 2 একে 2, এই যে 24 আসছে, তাহলে আমাদের 2 গুণ 12 এটা দ্বারাও 24 আসে। আবার কি 3 গুণ 8, 3 আটা কত, 3 আটা 3 গুণ 8 24, এই যে 24 আসছে। তারপরে আবার আমরা কি জানি 4 গুণ 6, 4 6 কত 24, তাহলে আমরা এখানে লিখতে পারি 4 গুণ 6। তাহলে আমাদের এর গুণনীয়কটা, এই যে এর গুণনীয়কটা, এই 24-এর গুণনীয়ক কি হবে, 24-এর গুণনীয়ক হবে 1 2 3 4 6 8 12 24। এই যে এখানে এটাই বলা হয়েছে, 24-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 4 6 8 12 24। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা খতে চলে যাই। দেখো 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা প্রদত্ত প্রথম 3টি সংখ্যা দ্বারা নিঃশেষিত বিভাজ্য কিনা। 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা, তাহলে আগে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা ধইরা নিই। এটা ধইরা নিছে, এটা কিন্তু এখানে একদমই নাই, উদ্দীপকের মধ্যে এই সংখ্যাটা নাই, কিন্তু আমাদের এটা ধইরা নিতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, আমরা ধইরা নিছি যে 9 9 9 9, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি এটা হয়, তাহলে এটার আবার কি বলছে যে 3টি সংখ্যা দ্বারা নিঃশেষিত বিভাজ্য কিনা। উদ্দীপকের প্রথম 3টি সংখ্যা কত কত দেওয়া আছে, দেখো 16 24 36, তাহলে এই 16 24 36-এর লসাগু করি আমরা আগে। এই 16 24 36-এর লসাগু আমাদের কত, লসাগু হচ্ছে 144। এই লসাগুটা কিভাবে বের করছে প্রশ্ন এইটা। এই যে এইখানের এই লসাগুটা কিভাবে বের করবো, এখানে দেখো 16 24 36 আসে, আমাদের উদ্দীপকের প্রথম 3টা সংখ্যা হচ্ছে এটা। তাহলে এই 3টা সংখ্যার আমরা কি করবো, লসাগু বের করার, লসাগু কিভাবে বের করে, এভাবে লসাগু বের করার নিয়ম এটা যে আমরা সবার আগে 3টা সংখ্যা, যে 3টা সংখ্যা বা যে 2টা সংখ্যা দিবে, ওই 3টা সংখ্যা বা 2টা সংখ্যা তুলবো, 16 24 36। তাহলে এই দেখো এই 16 4-এর ঘরে নামতা পড়লে কিন্তু 4 4 আর 16 আসে, আবার 4-এর ঘরে নামতা পড়লে 4 6 24, এই যে 24 আসতেছে। 4-এর ঘরে নামতা পড়লে আবার 36 আছে, আসে 4 নং 36। তারপরে দেখো আমাদের কি এই 4 6 9, এখানে দেখো 2টা সংখ্যা কিন্তু 3-এর ঘরে নামতা দেওয়া যায়, এই কারণে আমরা 3 এখানে লিখছি। দেখো 4 যেমন আছে এমনি থাকবে, 3 একে 3 3 দুগুণা 6, এই কারণে এখানে 2, আবার 3 3 9, এই কারণে এখানে 3। দেখো এখানে 2 আছে, আবার 4 আছে, 2-এর ঘরে নামতা দেওয়া যায় এই 2টা, তাহলে আমরা এখানে দিই 2 আর 1, আর এই 3 যেমন আছে এমনি। তারপরে দেখো এই সিরিয়ালে দেখো 4 3 2 2 1 3, এই যে এগুলো আবার গুণ করবা, তাহলে এই যে লসাগুটা, এটাই লসাগুর মান। এখানে দেখো এখানে ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, ডাইরেক্টই তোমরা আবার এই যে এই স্টেপটা করবা, তোমাদের এগুলো তোমরা তুলে নিতে পারো যদি সুবিধা হয় আর কি। তারপরে দেখো এই যে এই 144, এখানে 144টা আবার এই যে 4টা সংখ্যা তুমি দুইটা নিছো, এইটার ধারা আবার ভাগ করা লাগবে। তাহলে ভাগ কীভাবে করে, ভাগ করার প্রসেসটা আমি আরেকবার দেখিয়ে দিই, এর আগেও দেখাইছি বাট আরেকবার দেখাইতেছি। এখানে ভাগ করার প্রসেস কি, এখানে 3টা সংখ্যা, তার মানে এখানেও তোমার 3টা সংখ্যা ধরে নিতে হবে। এই 3টা সংখ্যার যদি এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, তোমরা 6-এ পড়ো, তোমাদের ক্যালকুলেটর এলাও আছে পরীক্ষার হলে।
এই যে 144-রে আমরা 6 দ্বারা যদি গুণ করি, দেখো এখানে কত আসতেছে, 864। এই যে 864 আসতেছে না, এই যে এটা। কিন্তু আমরা যদি এই 144-রে 7 দ্বারা করি, দেখো বেশি আশা পড়তেছে, মানে 999 থেকে বেশি আসা যাবে না, 999-এর কাছাকাছি বা 999 হতে হবে। তাহলে এখন আমরা এই যে 6 দ্বারা করলে দেখা গেছে কম হয়, এই কারণে আমরা এখানে 6 নিচ্ছি, আর এখানে 6 দ্বারা করলে যেই সংখ্যাটা বের হয়েছে ওইটা এখানে আগে লিখছি, এখানে এটা লিখছি। তারপরে দেখো কি করবা, 999 থেকে আবার এই যে 864-রে বিয়োগ করবা, এই দেখো এখানে 135 আসছে, এই 135 এখানে আবার লিখবা। তারপরে আবার 144-রে মানে 144-রে, এই 144-রে আমরা আবার গুণ করব এমন একটা সংখ্যা দ্বারা যেখানে 135 হবে ডাইরেক্ট, আর নাহলে 135-এর কাছাকাছি হবে। এখানে দেখো এই 9টা এখানে কিন্তু নামবে, এই বিয়োগের মান হচ্ছে 135। তারপরে দেখো আবারও এই 144 এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবা যেটার কারণে আমাদের 1359 থেকে মনে করো 1359 আসবে একদম ডাইরেক্ট, আর না হয় এর কাছাকাছি কোনো একটা সংখ্যা আসবে, কিন্তু এর বেশি আসা যাবে না। আমরা 9 দ্বারা করছি, এখানে দেখো 1296 আসছে। এখন আমরা যদি 10 দ্বারা এটা করতে যাই, দেখো 1400 এসে পড়ছে, মানে কি 1300-র উপরে, তাহলে 1400 তো হবে, এই 9টাই হবে, এখানে দিই 9 আর এখানে দিই 1200, কত পাইছি আমরা 96। তাহলে এটাই যদি আমরা বিয়োগ করি, এখানে দেখো 63 আসতেছে। এই যেটা এইভাবে করছে, এই বাঘটা এইভাবে করছে এখানে। তারপরে দেখো কি বলছে যে বৃহত্তম সংখ্যাটি হবে, এই যে বৃহত্তম সংখ্যাটা এত পাইছি না আমরা, তাহলে এই যে এই 63 যে পাইছি, এই 63-রে যদি আমরা বিয়োগ করি এই সংখ্যাটা দ্বারা আমাদের আসতেছে এটাই আমাদের অ্যান্সার ক্ষয়ের। আশা করি বুঝতে পারছো ক্ষয়ের অ্যান্সারটা। তারপরে দেখো এখানে দেখো গতে কি বলছে, গতে বলছে যে 109-কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হবে। তাহলে আমরা 109-কে ভাগ করি, আগে 109-কে আমরা সবার আগে 4 দ্বারা বিয়োগ করে নিই। এখানে 4 দ্বারা কেন বিয়োগ করছে, কারণ এখানে বলাই হয়েছে যে ভাগশেষ কত 4, এই কারণে 4 দ্বারা 109-এর বিয়োগ করা হয়েছে, যেটার কারণে 105 আসছে। তাহলে আমরা 105-এর এমনভাবে নামতা পড়বো যে দেখো 105 শুধু একবারই আসবে, যেমন 1-এর ঘরের নামতা পড়লে কিন্তু 105 একবার আসছে। 3-এর ঘরের নামতা যদি আমরা দেখো 35 দ্বারা যদি 3-এর গুণ করি, 35 গুণ 3, দেখো 105 আসতেছে। তারপরে আবার দেখো 5 গুণ 21, এই যে 105 আসতেছে। আবার দেখো এখানে 7 গুণ 15, এই দেখো 105 আসতেছে। ঠিক এইভাবে তারপরে যে আরও সংখ্যা নিবা তোমরা 8 দ্বারা করবা, 8 দ্বারা যদি আমরা 26 করি, এখানে বেশি এসে পড়বে 105, আর আসবে না, এই সংখ্যাগুলো দিয়েই আসবে। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাগুলো হচ্ছে কত 5, 7, 15, 21, 35, 105, এই সংখ্যাগুলো। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো 3 নম্বর সৃজনশীলে কি বলছে, 3 নম্বর সৃজনশীল বলছে যে দুইটা সংখ্যা দেওয়া আছে 112, 125। প্রথম সংখ্যাটির গুণনীয়কগুলো লেখো। গুণনীয়ক আমরা জানি কিভাবে বের করে, নামতা পরে বের করি। এমন দুইটা সংখ্যা গুণ করব যেটার কারণে ওই সংখ্যাটাই পাওয়া যাবে। তাহলে প্রথম সংখ্যাটা কি 112, 112-রে আমরা 1 দ্বারা গুণ করলে 112-ই হয়। 2 দ্বারা যদি আমরা 56-রে গুণ করি 112 হবে। 4 দ্বারা যদি আমরা 28-রে গুণ করি 112 হবে। 7 দ্বারা যদি আমরা 16-রে গুণ করি 112 হবে। 8 দ্বারা যদি আমরা 14-রে গুণ করি 112ই হবে। তাহলে আমাদের গুণনীয়কগুলো সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 4, 7, 8, 14, 16, 28, 56, 112 এখানে বলা হয়েছে এটা। তাহলে শেষ খতে দেখো কি বলছে, প্রদত্ত সংখ্যা দুটি সহমৌলিক কিনা বর্ণনা করো। সহমৌলিক জিনিসটা কি, সহমৌলিক, আচ্ছা আমরা এইখানে দেখো কি বলা হয়েছে যে প্রদত্ত সংখ্যা দুটি হচ্ছে কি 112 আর 125, এটা আগে লেখা নিই। তারপরে দেখো 112 এর গুণনীয়ক তো আমরা কতে বের করছি, এটা আগে লেখা নিলাম। 125-এর গুণনীয়ক কি, 125-এর এখানে কতে লাগবে না, এখানে আমি তারপরে একটু কইটা দিই তোমাদের জন্য সুবিধার জন্য। 125-টা যদি আমরা 1 দ্বারা করি 125-ই আসতেছে, কিন্তু আবার 125-টা যদি আমরা 5 দ্বারা গুণ করি, এই যে 125 আসতেছে। তাহলে আমাদের সংখ্যাগুলো কি 1, 5, 25, 125, এই যে গুণনীয়কের সংখ্যাগুলা। সুতরাং সংখ্যাগুলা সংখ্যা দ্বয়ের গুণনীয়ককে এক ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। অর্থাৎ সংখ্যাগুলা কি এক ব্যতীত সাধারণ গুণনীয়ক নেই, মানে এখানেও 1 আছে, দেখো এখানেও 1 আছে, এখানে 5 আছে, এখানে কি 5 আছে নাই, এখানে 25 আছে, এখানে কি 25 আছে নাই, এখানে 125 আছে, এখানে কি 125 আছে নাই, কিন্তু 1 আর এই 1 কিন্তু দুইটার মধ্যে আছে, এই দেখো 1 আর 1 দুইটার মধ্যে আছে। এই কারণেই এই 1 কি হচ্ছে এদের সহমৌলিক। সহমৌলিক মানে কি, এদের যে গুণনীয়কগুলো পাওয়া যাবে ওই গুণনীয়কের মানগুলোর মধ্যে দুইটার মানই সেম আসবে, যে কয়টা মান সেম আসবে ওইটাই হচ্ছে সহমৌলিকের মান। খ শেষ। তাহলে গতে কি বলা হয়েছে দেখো, প্রদত্ত সংখ্যাদ্বয় কত দ্বারা বিভাজ্য হবে। প্রদত্ত সংখ্যাদ্বয় মানে কি, প্রদত্ত সংখ্যা একটা আছে 112 আর একটা আছে 125। তাহলে আমরা আগে লিখি প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে প্রথম সংখ্যাটি হচ্ছে 112।
প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে প্রথম সংখ্যাটি আমরা কত পাইছি 112 পাইছি। এখন 112 সংখ্যাটি 2 এবং 4 দ্বারা বিভাজ্য। এই 112 সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য আবার 4 দ্বারাও বিভাজ্য, সেটা বলা হয়েছে। কেননা কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্ক 2 হলে সংখ্যাটি দ্বারা 2 দ্বারা বিভাজ্য, আর কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক মিলে গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তারপরে দেখো কি বলা হয়েছে, যেমন 112 এর ক্ষেত্রে এর একক স্থানীয় মান কত, 112 এর ক্ষেত্রে একক স্থানীয় মান কিন্তু এই যে 2, তাই এটি 2 দ্বারা বিভাজ্য। বুঝো কথাটা, বুঝো এটা 2 দ্বারা বিভাজ্য হয়েছে কেন, কারণ এর একক স্থানীয় মান হচ্ছে 2। তারপরে দেখো আবার 112 এর একক ও দশক স্থানীয় অঙ্ক এই যে 12 হয়েছে না, এটা 4 দ্বারা কেন বিভাজ্য, 12 আসলে 3 4 12, মানে 4 এর ঘরের নামতা বললে কিন্তু 12 আসতেছে, এই কারণে এটা 4 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য হইলে এটার একক স্থানীয় মান যদি 2 হয় তাহলে ওইটা 2 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্য হবে কখন, যখন একক আর দশক স্থানীয় মান দুইটা গুণ ফল, মানে গুণ করার মানে মান দুইটাকে গুণ করব, 4 ঘরের নামতার মধ্যে যে কোনো একটা আসতে হবে। যেমন 3 4 12, 3 গুণ 4 12 আসতেছে, এই কারণেই কিন্তু এই যে এটা 4 দ্বারা বিভাজ্য হয়েছে। তাহলে এটাই শেষ আমাদের অ্যান্সারটা এখানেই। এখন আমরা 1.3-এর সৃজনশীলগুলো সলভ করব। দেখো এখানে 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 20, 25, 30, 36 এবং 48 মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো। ক নম্বরে কি বলছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা কি জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি 1000। এটা ধরে নিছে, টোটালি ধরে নিছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। ক্ষুদ্রতম সংখ্যা এইগুলারই কিন্তু বলে। আমরা কি জানি ক্ষুদ্রতম সংখ্যা যদি 00 লাস্টে যদি 1 দিই, কিন্তু এই শূন্যর তো প্রথম কোনো ভ্যালু নাই, তাহলে 1 সবার আগে হবে, তারপরে 00 এগুলো হবে। এটাই এই যে হয়েছে। তারপর দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি 999। 1 থেকে যদি আমরা 9 পর্যন্ত ধরি, বড় সংখ্যাটা তো 9, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। মন জান থাকে। তারপর দেখো এগুলোর পার্থক্য 1000 থেকে যদি আমরা 999 বিয়োগ করি তাহলে আমাদের থাকে কত 1। এই যে পার্থক্য চাইছে, এই যে 1 পাইছি আমরা, তাহলে আমাদের ক নাম্বার অ্যান্সার পূরণ হয়ে গেছে। তারপরে দেখো খাতে কি বলছে, ন্যূনতম কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে বা তা ঘন্টায় প্রকাশ করো। তাহলে আমরা কি জানি, দেওয়া আছে যে ঘন্টাগুলো একত্রে বেজে ওঠার সময় কত 20, 25, 30, 36 এবং 48। তাহলে এই সংখ্যাগুলো আগে লিখি, তারপরে এই সংখ্যাগুলোরই আবার লসাগু বের করি। আমি তো লসাগু বের করার নিয়ম আমি ফার্স্টেই শিখাইছি, যে সবার আগে নামতা পড়বা, 2 এর ঘরের নামতা দিয়ে দেখবা কয়টা যায়। এই দেখো 2 এর ঘরের নামতা দিয়ে কিন্তু 20 এর যায়, 10 হইলে, মানে 2 গুণ 10, দেখো 20 হয়েছে না। তারপরে দেখো আবার 2 এর ঘরের নামতা দিয়ে কিন্তু 25 যায় না, এই কারণে 25 যেমন আছে আবার ওইভাবেই লিখলাম। 2 এর ঘরের নামতা দিয়ে কিন্তু আবার মানে 15 গুণ 2, এই দেখো 30 আসছে না, এই যে এই কারণে এখানে 15 হয়েছে। তারপর আবার 18 ঘরের নামতা যদি 2 বার পড়ি তাহলে কিন্তু আমাদের আসতে আসে 36। আবার 24 ঘরের নামতা 2 বার পড়লে 48 আসতে আসতে, এই কারণে 2 দ্বারা কিন্তু এই সংখ্যাগুলো যায়, এই কারণে এই যে এটা লেখা হয়েছে। আর 25 যেমন আছে নেই। আবার এখানের দিকে তাকাও, এখানে দেখো 5 ঘরের নামতা পড়লে এটা গেতেছে, তাহলে আমাদের 3টা অলরেডি কেটে আছে, এই কারণে আবার আমরা সেম লেখাই লিখি। 5 একে 5, 5 গুণা 10, এখানে 2, 5 5 25, এই কারণে এখানে 5, 3 5 মনে হয় এখানে 3, আর 18 যেমন আছে এমনি, 24 যেমন আছে এমনি, কারণ 5 এর ঘরের নামতা দিয়ে এই 2টা যায় না। তারপরের দিকে এইখানে তাকাও, এখানে আবারও দেখো 3 এর ঘরের নামতা দেওয়া যায়, এখানে 2 যেমন আছে এমনি, 5 যেমন আছে এমনি, 3 একে 3, এই কারণে 1, আর 6 3 6 18, এই কারণে এখানে 6, আর 8 3 8 24, এই কারণে এখানে 8। আবার দেখো 2 এর ঘরের নামতা দেওয়া যায়, এটা যায়। তাহলে আমরা এখানে 1 লিখি, আর 5 যেমন আছে এমনি এখানে 1 একই থাকবো, 3 একে 3, 3 দুগুণা 6, এই কারণে এখানে 3, আর 4 একে 4, 4 দুগুণা 8, এই কারণে এখানে 4। তাহলে এই সংখ্যাগুলো যে পাইছি, এই সংখ্যাগুলো আমরা গুণ করব। এই সবগুলা সংখ্যার গুণফল হচ্ছে এই যে এটাই আমাদের চাইছে এখানে, যে ন্যূনতম কত ঘন্টা পর, এই যে এইটা পাইছি না। এখন আবার এইটারে ঘন্টা পর বলছে না, আমরা কি জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, এটাকে আবার আমরা 60 দ্বারা ভাগ করব। বলছি না যে 36, এই যে 60 দ্বারা আমরা যদি করি ভাগ করি, তাহলে দেখো এখানে কি লিখবো আমরা, ঘন্টাগুলো একত্রে বাজবে 3600 মিনিট পর, যেটা আমরা একটু আগে ভাগ করে পাইছি যে 3600 মিনিট, এই যে গুণ করে পাইছি যে 3600 মিনিট। তাহলে আমরা এখানে লিখি যে আমরা জানি 60 মিনিটে কি 1 ঘন্টা, এটা তো আমরা জানি। সুতরাং 1 মিনিটে, তাহলে এই উপরের এই যে এই সাইডের সংখ্যাটা সবসময় উপরে হয় আর এই সাইডের সংখ্যাটা নিচে হয়। তাহলে এখানে কি হবে আমাদের 3600 মিনিট সমান সমান উপরে 3600 চলে যাবে, আর নিচে কি 60 আছে যেমন আছে এমনি। তাহলে এটা যদি আমরা ভাগ করি, কাটাকাটি করি, এখানে উপরে আবার দেখো 60 হয়ে গেছে, এই যে তার মানে কি 60 ঘন্টা পর। আমাদের গতে কি বলছে দেখো, এখানে প্রশ্নে আমাদের গতে বলছে যে, এই যে প্রশ্নে গতে বলছে 30 ঘন্টা পর কোন কোন ঘন্টাগুলো একত্রে বাজবে তা নির্ণয় করো। 30 ঘন্টা পর কোন কোন ঘন্টাগুলো, তাহলে আমরা জানি যে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তাই তো। 30 ঘন্টা পর কি মানে কি 60টা আমরা 30 দ্বারা গুণ করলে আমাদের মিনিট বের হয়ে গেছে। তাহলে আমরা যদি 60টা 30 দ্বারা গুণ করি, আমাদের গুণ ফলটা আসতে আসতে কত 1800 মিনিট, যেটা আমরা ক্যালকুলেটারে ইজি বের করতে পারবো। তারপরে আবার দেখো যে সকল ঘন্টা ধারা এত মিনিট, এই যে 1800 মিনিট নিঃশেষে বিভাজ্য হবে, সেই সকল ঘন্টাগুলো 1800 মিনিট অর্থাৎ 30 ঘন্টা পরে একত্রে বাজবে।
তাহলে আমরা কি এখানে পাই 1800 ভাগ করি আমরা, 1800 ভাগ করলে দেখো এই দেখো 20 দ্বারা যদি ভাগ করো তাহলে আস্তে আস্তে কত 900। এই 1800 যদি আমরা আস্তে করে 5 ঘর আগাইতে থাকি, দেখো এখানে 25 দ্বারা ভাগ করা হয়েছে 20-এর পর, তাহলে আমরা কত পাইতেছি 72। আবার 30 দ্বারা যদি 1800 ভাগ করো তাহলে কত আমাদের আসতে আছে 60। এখানে দেখো 36 দ্বারা ভাগ করা হয়েছে, তারপরে দেখো 1800 50 আসতেছে, কারণ 35 দ্বারা আসে না। এই দেখো 35 দ্বারা 1800 ভাগ করলে এই যে 1800 ভাগ 35 আসতেছে না। এই দেখো কীরকম একটা সংখ্যা আসতেছে, কিংবা তোমাদের আসবে এরকম দশমিক সংখ্যা ক্যালকুলেটারে করলে। তাহলে আমরা 1800 যদি আমরা দ্বারা ভাগ করি, দেখো 1800 আমরা ভাগ করলাম হচ্ছে 36 দ্বারা, এই যে একটা 50 মান পাইছি, তাইলে আমরা এটা আবার লিখতে পারি। আবার 1800 ভাগ করবো এইরকম কোনো সংখ্যা দ্বারা, যেটা দ্বারা আসবে মান, কোনো দশমিকের মান আসবে না, কিন্তু মান আসবে সঠিকটা। 48 যদি করি, এখানে দেখো এখানে এত আসতেছে, কিন্তু আমাদের গাইতে তো এটা দিয়েছে, তাহলে ম্যাডাম এটা কি লিখবো না? লিখবা, অবশ্যই লিখবা। এই দেখো 48-এর এই ঘন্টা, 48-এর যদি আমরা 1800 দ্বারা ভাগ করি আমাদের সংখ্যাটা দশমিকে আসতেছে, যেটা আসতেছে না। তাহলে আমরা এখানে কি লিখবো? 48 মিনিটের ব্যতীত সকল ঘন্টাগুলো 1800 দ্বারা নিঃশেষিত বিভাজিত হয়। এই যে উদ্দীপকের এই ঘন্টাগুলো নিঃশেষিত বিভাজিত হয়, একত্রে বাজবে। তাহলে এত এত মিনিট পর পর একত্রে বাজবে। তারপরে দেখো 2 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে? 2 নম্বর সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে যে একটি সংখ্যা তালিকায় 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং অন্যান্য সংখ্যা 30, 50, 75 আছে। 75-এর গুণনীয়কগুলো লেখো। 75-এর গুণনীয়ক কীভাবে বের করবো আমরা? আমি ফার্স্টে বলছি নামতা পড়ো। 1 গুণ 75 হয়েছে 75, 3 গুণ 25 75 হবে, 5 গুণ 15 75 হবে। তারপরে আরও তুমি 6 দ্বারা করো, 7 দ্বারা করো, এগুলো কোনো কিছুই আসবে না, সবগুলো অন্য উত্তর আসবে। তাহলে আমাদের কি পাইতেছি আমরা? 1, 3, 5, 25, 15, 25, 75, এই যে পাইছি। তারপরে খতে দেখো তালিকায় সংখ্যাগুলো লসাগু বের করো। তালিকায় ক্ষুদ্রতম সংখ্যা, এই দেখো তালিকার যে সংখ্যাগুলো আছে ক্ষুদ্রতম সংখ্যা ধরে নেওয়া হয়েছে যে 100। ক্ষুদ্রতম এবং অন্যান্য সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? এই দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা, কিন্তু আমরা কি জানি ফার্স্টে শূন্য হবে না, তাহলে ফার্স্টে হবে 1, তারপরে হবে 2টা শূন্য, তাহলে এখানে কিন্তু 100 আসতেছে ক্ষুদ্রতম সংখ্যা এটা। তারপরে দেখো প্রদত্ত সংখ্যা 3টা হচ্ছে 30, 50, 75, তাহলে আমরা এটাকে লসাগু করি। লসাগু করার নিয়ম আমি আগেও শিখাইছি, এখন দরকার হলে আবার বুঝিয়ে দিতেছি। দেখো এখানে কি বলা হয়েছে লসাগুর ক্ষেত্রে। লসাগু তোমরা কেমনে করবা? সবার আগে 2 দ্বারা গুণ করো। দেখো 2 দ্বারা ভাগ করলে কোনটা কোনটা যায়? এই দেখো 230-তে যদি 2 দ্বারা ভাগ করো তোমাদের আসবে কত? 15। আবার কি 15-কে 15, 15 দুগুণা 30। আবার 25-তে যদি তুমি 2 ধারা মানে 50-এ 2 ধারা ভাগ করে আসবে কত? 25। 75-এ 2 ধারা ভাগ করলে 75 আসবে, কিন্তু দশমিকের কোনো একটা কিছু আসতে পারে, কিন্তু এটা হবে না। আবার 100-এ 2 দ্বারা কিন্তু ভাগ করলে কিন্তু আসতেছে 50। তারপরে এখানে দেখো এখানে 3 দ্বারা যায়, 3-এর ঘরে নামতা পড়লেই 15 আসে, 25 আসে, মানে এগুলো আসে আর কি 75। তাহলে আমরা 3-এর ঘরে নামতা পড়লে আসে কত? এখানে 5 আর 25, যেহেতু 3-এর ঘরে নামতা পড়লে আসে না, এই কারণে 25 যেমন আছে এমনি 75 আবার 3-এর ঘরে নামতায় আসে। 25 যদি 3 দ্বারা গুণ করো তাহলে 75 আসবে। তারপরে এখানে দেখো 50, 50 যেমন আছে এমনি, তাহলে এই সংখ্যাগুলো কি 5 ধারা যায় না, এই কারণে এই 5, 5-একে 5, 5 5 25, আবারও 5 5 25, 5 10 50, আবারও দেখো এটা 5-এর ঘরের নামতা দেওয়া যায়। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে আমরা এখানে 1 1 দিতে পারি, আর 5-একে 5, 5 দুগুণা 10 এটা দিতে পারি। আশা করি বুঝতে পারছো। এখন এই যে এই সংখ্যাগুলো যে পাইছো এগুলো গুণ করা লাগবে না, এগুলো গুণ করবা। এই যে গুণ করলে কত পাইতেছে? 300 পাইতেছে, এটাই আমাদের লসাগু, এটাই বের করতে বলছে। তারপরে দেখো গতে কি বলছে? 6 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা তালিকার সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। 6 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যার তালিকার সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য চাইছে। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে আমাদের? 1 2 3 4 5 6, তাই তো? কিন্তু আমরা কি সবার আগে মানে সবার আগে শূন্য হবে না, 1 হবে। তাহলে এটাই যদি সবার আগে 1 হয় তাহলে কি হলো? 1 2 3 4 5 6, তাই তো? এটা আসতেছে না, এই যে এটাই তো ক্ষুদ্রতম সংখ্যা, এখানেও এটাই সেম। তাহলে আমাদের লসাগু কত পাইছি আমরা? 300 পাইছি। 300 দ্বারা যদি আমরা এতরে ভাগ করি তাহলে আমাদের যে মানটা পাবো ওইটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা নিঃশেষিত বিভাজ্য হবে কিনা, ওইটাই আসল মান। তাহলে আমরা এটাকে আগে ভাগ করি। কীভাবে করি? এই ভাগ করার নিয়মে আমি এর আগে বুঝাইছি, এটা এখন আর না বুঝাই, এটা তোমরা বের করে নিবা। দেখো ভাগফল আমাদের কত বের হইতেছে, দেখো এত, এর সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য নয়, কারণ এর সংখ্যাটা দেখো ভাগশেষ কিন্তু খালি বেরিয়ে হইতেছে আস্তে আস্তে, এই কারণে এটা বিভাজিত হবে না। তো এই বিভাজ্য সংখ্যাটি হবে এত দ্বারা এতটি বিয়োগ করলে কত আসতেছে আমাদের? এত আসতেছে 5 অঙ্কের সংখ্যা। এই দেখো 1 2 3 4 5, 5 অঙ্কের সংখ্যাটা বের হলো না। নির্ণয় 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। দেখো 1 2 3 4 5 6, এই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি আমরা 300, এই যে এই 300 থেকে যদি আবার 100 বিয়োগ করি তাহলে আমাদের 200 থাকতেছে। এই 200-র সাথে আবার এটা যোগ করলে আমাদের যে মানটা পাবো ওইটাই আমাদের উত্তর। নিঃশেষিত 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? এই যে এই ক্ষুদ্রতম সংখ্যা তালিকার সংখ্যাগুলো দিয়ে নিঃশেষিত বিভাজিত হবে।
তারপরের প্রশ্নের দিকে খেয়াল করো, এখানে কি বলা হয়েছে। তারপরের প্রশ্ন 3 নম্বরে বলা হয়েছে যে 4 জন লোক সায়দাবাদ থেকে সকাল 6টায় একই দিকে যাত্রা শুরু করেন। তারা প্রতি ঘন্টায় যথাক্রমে 16, 20, 24, 32 কিলোমিটার পথ অতিক্রম করে। সকাল 8টায় প্রথম ও দ্বিতীয় ব্যক্তি কত কিলোমিটার পথ অতিক্রম করবে? সকাল 8টায় বলছে এখানে। দেখো তাহলে আমরা কি পাইলাম যে 4 জন লোক কয়টা বাজে? সকাল 6টা বাজে রওনা হয়। তাহলে এখানে আগে লিখি সকাল 6টা থেকে সকাল 8টা, সময়ের ব্যবধান কত? 2। এই দেখো তোমাদের আমি ঘড়ি সামনে এনে দিই। এই দেখো সকাল 6টা থেকে 8টা সময়ের ব্যবধান কত? 2 ঘন্টা না? এই যে 1 ঘন্টা, এই যে 2 ঘন্টা দেখা গেতেছে। হ্যাঁ দেখা গেতেছে, আশা করি বুঝতে পারছো। সময়ের ব্যবধান হচ্ছে 2 ঘন্টা। এই যে সময়ের ব্যবধান 2 ঘন্টা। প্রথম ব্যক্তি 1 ঘন্টা যায় এত কিলোমিটার। এই যে এখানে বলা হয়েছে প্রথম ব্যক্তি কত কিলোমিটার যায়, আর দ্বিতীয় ব্যক্তি কত কিলোমিটার, তৃতীয় ব্যক্তি কত কিলোমিটার, চতুর্থ ব্যক্তি কত কিলোমিটার যায়। তাহলে লিখি আমরা প্রথম ব্যক্তি 1 ঘন্টায় যায় হচ্ছে 16 কিলোমিটার। সুতরাং প্রথম ব্যক্তি 2 ঘন্টায় যায় কত কিলোমিটার? এই 16-রে 2 দ্বারা গুণ করলে আমাদের আসতে আসতে কত? 32 কিলোমিটার। আবার দেখো কি বলছে, দ্বিতীয় ব্যক্তি 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? এই যে 20 কিলোমিটার। তাহলে আবার সুতরাং দ্বিতীয় ব্যক্তি 2 ঘন্টায় যায় কত কিলোমিটার? এখানে 2 কেন দিচ্ছে? কারণ এই ব্যবধান আমরা 2 পাইছি। সকাল 6টা থেকে 8টার বিয়োগফল আমরা কত পাইছি? 2 পাইছি। এই কারণে আবার আমরা 2 দ্বারা এইভাবে গুণ করতেছি। তাহলে আমাদের কত হইলো? 32 কিলোমিটার আর 40 কিলোমিটার। আমাদের কয়ের অ্যান্সার শেষ। ক্ষয়তে কি বলছে? সকাল 9টায় তৃতীয় ও চতুর্থ ব্যক্তির দূরত্বের ব্যবধান কত? তাহলে আবারও সেম নিয়ম, আমরা সকাল 6টা থেকে 9টার দিকে একটু ঘড়ির দিকে তাকাই। দেখো এখানে সকাল 6টা থেকে 9টা কত ঘন্টার ব্যবধান? 1, 2, 3 ঘন্টার ব্যবধান, তাই তো? তাহলে আমরা এখানে আগে লিখি যে 3 ঘন্টার ব্যবধান, এই যে ব্যবধান 3। তৃতীয় ব্যক্তি প্রথম 1 ঘন্টায় অতিক্রম করে কত কিলোমিটার? 24 কিলোমিটার। সুতরাং 3 ঘন্টায় অতিক্রম করবে। 24-এর 3 দ্বারা যদি আমরা গুণ করে পাইতেছি কত? 72। আবার চতুর্থ ব্যক্তি 1 ঘন্টায় অতিক্রম করে 32 কিলোমিটার। সুতরাং 3 ঘন্টায় অতিক্রম করবে। 32-এর 3 দ্বারা গুণ করলে আমরা কত পাইতেছি? 96। দূরত্বের ব্যবধান, মোট দূরত্বের ব্যবধান কত? তাহলে আমরা পাইতেছি এই 96 যদি আমরা 72 দ্বারা বিয়োগ করি তাহলে আমাদের কত? 24 কিলোমিটার পাইতেছি। এটাই চাইছে, এই যে দূরত্বের ব্যবধান চাইছে দুইজনের, এই যে দূরত্বের ব্যবধান। তারপর আমাদের গতে দেখো কি বলছে, কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর তারা আবার একত্রে মিলিত হবে। তারা আবার একত্রে মিলিত হবে কমপক্ষে কত কিলোমিটার যাওয়ার পরে, সেটাই বলা হয়েছে। তাহলে আমরা সব এই যে এই সংখ্যাগুলো আছে এইগুলোর লসাগু বের করি। এই লসাগু যে বের হবে, এই যে নামতা পড়বা, লসাগু বের করবা, এই যে পাইছো এইগুলার গুণ করবা, তাহলে আমাদের লসাগু কত বের হবে? 480। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 480 কিলোমিটার। শেষ। তারপরের প্রশ্ন দেখো এখানে কি বলছে যে প্রিয়া একটি লোহার পাত ও একটি তামার পাত নেয়, যাদের দৈর্ঘ্য যথাক্রমে এত সেন্টিমিটার ও এত সেন্টিমিটার। পরবর্তীতে প্রিয়া এই পাত দুটিকে কাটে। তাহলে আমাদের কত কি বলছে? প্রিয়ার নেওয়ার লোহার পাতের দৈর্ঘ্যের মৌলিক গুণনীয়কগুলো লেখো। লোহার পাতে নেওয়া, তাহলে প্রিয়া আসলে কোনটা নিছিল? এই যে এটা নিছিল না প্রিয়া, লোহার পাতে যেটা। আরেকটা তামার পাত হচ্ছে এই 960। লোহার পাত হচ্ছে 672। তাহলে আমরা এই লোহার পাতের 672 আমরা এর গুণনীয়ক কীভাবে বের করবো? গুণনীয়ক বের করার নিয়ম আমি আগেও শিখাইছি। এইভাবে গুণ আকারে দিবা। 672 এমন সংখ্যা দ্বারা মানে করবা, ভাগ করবা, যে এই সংখ্যা ভাগফল মানে 2টা গুণ করলে আবার এই 672 আসবে। তাহলে আমাদের গুণনীয়কগুলো কি দাঁড়াইতেছে?